দর্শক, এই পর্যায়ে আমরা যুক্ত হব, আমাদের সহকর্মী আছেন আরিফ। উনি অ্যাম্বুলেন্সের গাড়ি বহরের পাশাপাশি যাচ্ছেন। আরিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আরিফ, আমি জানতে চাইবো, আপনি যে গাড়ি বহরের সাথে যাচ্ছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জি, দেখুন, এখানে গাড়ির যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি বা তার যে ফ্রিজিং লাশবাহী গাড়িটি ঠিক কিছুক্ষণ আগেই বিমানবন্দর থেকে বের হয়ে যেটা হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার সেখানে রাখা হবে। এর আশেপাশে যদি আমি একটু দেখাতে চাই যে তার সহযোদ্ধারা এয়ারপোর্টে এসেও তারা রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন এই বিমানবন্দরে, এবং কি তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এই বিমানবন্দর এলাকাটি। সেই চিত্রটি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি। ঠিক আমার সামনেই তার হাদির মরদেহর যে ফ্রিজিং গাড়িটি সেটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সেই গাড়ি বহরটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ঠিক হৃদরোগ ইনস্টিটিউট হিমাগারের রাখা হবে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল যে মসজিদ সেখানে নিয়ে যাওয়া হবে। একটি আমি যেটা হচ্ছে কিছুক্ষণ আগে থেকেই আমাদের একটি আনাগোনা বা প্রত্যেকটা জায়গা থেকেই জানানো হচ্ছিল যে বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে, কিন্তু সেখানে তাদের সেই পরিবর্তনটা তাদের মধ্যে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেটা নিরাপত্তাজনিত হোক বা ভিড় বা সেই জমায়েতকে উপেক্ষা করে মূলত অন্য গেট দিয়ে, বিমানবন্দরের আরেকটি গেট রয়েছে পাশেই, সেই গেট দিয়েই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই দিয়ে বের করা হয়েছে। সেটার পেছনেই কিন্তু আমরা যাচ্ছি, তার সেই গাড়ি বহরের পেছনেই আমরা আছি। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই ছবিটাও আমরা নিয়ে দেখানোর চেষ্টা করতে পারবো, যেহেতু রাস্তায় কিছুটা যানজটের বা গাড়ির চাপ আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু বলতে চাই সাথে যে বলা যায় যে থেমে গেল জুলাই যোদ্ধা শরীফ মোহাম্মদ উসমান হাদির লড়াই। ইনকলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনে এই স্বতন্ত্র প্রার্থী সিঙ্গাপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক্ষেত্রে আমরা একটু জানানোর চেষ্টা করব যে তিনি তার একটি চিরিকুঠে তিনি লিখে গিয়েছিলেন তার দাফন যাতে করে আমরা সেই গাড়ি বহরের সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি। তার একটা শেষ ইচ্ছে ছিল, তিনি চিরকুটে লিখে গিয়েছিলেন যে তার দাফন হবে তার বাবার কবরের পাশে, দাফন করার কথাটা কিন্তু উল্লেখ করেছেন। সেক্ষেত্রে বলা যেতে পারে যে তার ইচ্ছাটাই আসলে পূরণ করার কথা রয়েছে এখন পর্যন্ত তার পরিবারের কাছ থেকে, যে তাকে দাফন করা হবে তার পারিবারিক কবরস্থান, বিশেষ করে তার বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। আর সেক্ষেত্রে আপনি জানেন যে অবশ্যই আগামীকাল বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই গাড়ি বহরের বা তার যে ফ্রিজিং করা গাড়ি বহন করছে সেখান। এখানে কিন্তু আপনি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটাও দেখতে পাচ্ছেন। কয়েকটি পুলিশের বা বিজিবির যে গাড়ি রয়েছে সেই ভ্যানগুলো, সেগুলো দিয়েও কিন্তু এই বহরে অংশ নিয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার গাড়িগুলো রয়েছে। আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এই গাড়ি বহরে অংশ নেওয়া। আমি যদি একটু যেতেই তার এই গাড়ি বহরের সফরের যেতে একটু যদি বলতে চাই তার শেষ পর্যায়ে আসলে তার শুরুটা আসলে কিভাবে হয়েছিল। এখানে কিন্তু বলা যায় যে উসমান হাদির এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান বিচারপতির সদস্য সৈয়দ রেফাত আহমেদ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এছাড়া এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন শোক বার্তা দিয়েছেন। এইদিকে হাদির মৃত্যুতে যেটা হচ্ছে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। যেটা হচ্ছে গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে দেয়া প্রধান উপদেষ্টা জানান হাদির স্ত্রী সন্তানের দায়িত্ব সরকার নিয়েছে। অন্যদিকে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সেই বিষয়টাও কিন্তু আমরা গতকালকে দেখেছি।
এবং কি আরেকটি যদি একটু বলতে চাই যে গতকাল রাত 11টা 31 মিনিটে বিভিন্ন দেয়া পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লিখেছিলেন, আসলে আমি শরীফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন। তার এই অকাল শহীদে মৃত্যু আবারও মনে করিয়ে দিল রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে। এক্ষেত্রে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতে তাৎক্ষণিক বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বিক্ষোভ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে মিলিত হন। এ সময় শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এই এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি, লড়াই করে বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, এই ধরনের স্লোগান কিন্তু আমরা শিক্ষার্থীদের মুখে দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি। এছাড়াও আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে বৃহস্পতিবার গতকাল বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে হাদি জীবন মৃত্যুর সন্নিক্ষণে দাঁড়িয়ে আছে, সেই বিষয়টাও কিন্তু এই ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে আমরা পেয়েছিলাম। এবং কি এই পোস্টের পরবর্তীতে আরেকটি বলা হয় সে পোস্টে যে খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে এবং কি পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার একটা বিষয়, সেইগুলো কিন্তু আমরা সেই খুনি যেহেতু ভারতে পালিয়ে গেছে, তাই সেই ক্ষোভটাও কিন্তু ছাত্র জনতার মধ্যে আমরা দেখতে পেয়েছি। আর এক্ষেত্রে যদি আমি বলি যে একটি গত শুক্রবার ঠিক আজকের এই দিনটাতে 7 দিন আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মাথায় অস্ত্রোপচার করে গুলির অংশ বের করা হয়। রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে রেফার করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা 8 আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আমরা গাড়ি থেকে বেশ কিছুটা দূরে আছি, আমরা একটু চেষ্টা করব, যেহেতু আমাদের আমার সহযোগী যিনি আছেন তিনি ঠিক গাড়ির উপরে বসে আছেন, তো সেখান থেকেই আসলে তিনি চেষ্টা করছেন সেই গাড়ি বহরটি দেখানোর। আমরা যেহেতু যেটা বলছিলাম যে সাথে এখানে বাংলাদেশের রাজনীতিতে সম্প্রতি আলোচিত সমালোচিত নামগুলোর একটি হয়ে উঠেছিলেন শরীফ ওসমান হাদি। নিজের বক্তব্য আর কর্মকাণ্ডের মাধ্যমে যেমন আলোচনার জন্ম দিয়েছিলেন, তেমনি কুড়িয়েছিলেন সমালোচনাও। অল্প সময়েই সমর্থকদের কাছে জনপ্রিয় এই যুবক প্রতিপক্ষের কাছে হয়েছেন চক্ষুশূল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন রায় নিয়ে সোচ্চার ছিলেন হাদি। সামাজিক মাধ্যমে কিংবা বিভিন্ন গণমাধ্যমের অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেক্ষেত্রে বলা যায় ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া শেষ করা শরীফ ওসমান হাদি পাশাপাশি একটি ইংরেজি শিক্ষার কোচিংয়ের ক্লাস নিতেন তিনি। শিক্ষা জীবন থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি থেকে উঠে আসা এই যুবক ঝালকাঠির NS কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করা ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে চলে আসেন রাজধানীতে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা যায়নি তাকে। মূলত 2024-এর জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে। জুলাই অভ্যুত্থানের সময় নানা ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন ওসমান হাদি। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেয়া নানা বক্তব্য আলোচনায় জন্ম নেয়। আইইবি ও অ্যাবের শোক চালাও কিন্তু জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ আইবি। আর এছাড়া আমি যদি একটু সেক্ষেত্রে সেই যে শুটার
এক্ষেত্রে বলা যায় যে এখানে মূলত হাদিকে সাহসী জুলাই যোদ্ধা উল্লেখ করেও সাহসী জুলাই যোদ্ধা উল্লেখ করে জামাত আমিরের শোক জানিয়েছে। তো বলা যায় যে তিনি যে এখানে আহ, তার যে তার যে অবস্থান সেই অবস্থান থেকে তিনি সবসময় সোচ্চার ছিলেন, বিভিন্ন আন্দোলনে সোচ্চার ছিলেন, যেহেতু তিনি জুলাই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির একজন যোদ্ধা। সেই যোদ্ধাকে দেখতে তার সহযোদ্ধারা, সহযোগী কিংবা তার শুভাকাঙ্ক্ষীরা আমরা বিমানবন্দরেই দেখেছি তার উপস্থিতি এবং কি তার যে ফ্রিজিং করা লাশবাহী গাড়িটি, সেই গাড়ির পাশেই ছিলেন তারা। একবার দেখার জন্য তারা অপেক্ষা করছিলেন, দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। সেই বিমানবন্দর থেকেই কিন্তু আজকে হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই হৃদরোগ ইনস্টিটিউট হিমাগারে, সেখানে রাখা হবে। এর পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, এবং কি সেখানে উন্মুক্ত করে দেওয়া হবে সর্বস্তরের মানুষের জন্য, তাকে দেখার জন্য, তাকে সমবেদনা, তার প্রতি শ্রদ্ধা, তার যে ভালোবাসার, তার যে আশেপাশের সহযোগী সহযোদ্ধারা প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন তার এই নিথর দেহটি দেখার জন্য। আপনি জানেন তিনি যুদ্ধে সেই গণ অভ্যুত্থানে যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামটা কিন্তু তিনি করেছেন তার মৃত্যুর সঙ্গে, কিন্তু দিন শেষে সেই গণ অভ্যুত্থান তার তিনি জয়ী হলেও তার মৃত্যুর কাছে তিনি হেরে গেলেন। সেই সংগ্রাম থেকে তিনি ছিটকে পড়লেন তার মৃত্যুর মধ্য দিয়ে। তার এই মৃত্যুতে গভীর শোক, যেহেতু আগামীকাল একদিনের শোক পালন করবে পুরো জাতি, তো সেক্ষেত্রে বলা যায় তিনি শুধুমাত্র যে রাজধানীর ভিতর নয়, তিনি শুধু বাংলাদেশের নয়, তিনি এখন দেশের বাইরেও তার যে তিনি যা করেছেন, সেই সম্মুখ সারির যোদ্ধার গল্পটা কিন্তু সবারই জানা, প্রত্যেকেই জানেন সেই সম্মুখ সারির যোদ্ধার যে ঘটনা, ইতিহাস, তিনি কি করেছেন গণ অভ্যুত্থানে, তিনি কতটুকু এই দেশটাকে ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে শান্তি রাখার জন্য প্রত্যেকটা জায়গাতেই তার প্রশংসা ছিল দেখার মতো, চোখে পড়ার মতো। তিনি সবসময় দেশের জন্য ভাবতেন, তিনি সবসময় দেশের মানুষের জন্য ভাবতেন। সেই ভাবা থেকেই তিনি কিন্তু ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, প্রার্থী হয়েছিলেন। এমনকি আমরা দেখেছি তার যে কার্যক্রম, তিনি যেখানে থাকতেন একেবারে স্বাভাবিক জীবনযাপন কাটাতেন তিনি। তার পেছনে সারি সারি নেতাকর্মী, তার পেছনে দলবল নিয়ে ঘোরা, সেটা কিন্তু আমরা কখনোই দেখিনি। একেবারে সাদামাঠা মানুষ হিসেবেই তিনি সবার সঙ্গে মিশতেন। তিনি চায়ের আড্ডায় বসতেন, প্রত্যেকের সঙ্গে কথা বলতেন। কেউ যদি ছবি তুলতে আসেন, তার মধ্যে দাম্ভিকতা আমরা দেখিনি। তিনি সবার সঙ্গে ছবি তোলার যে অনুরোধ করা হতো, সবাই এসে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। তিনি অকপটেই সবার সঙ্গে ছবি তুলতেন, কথা বলতেন, এবং কি তার যে আসন ভিত্তিক যে এলাকার যে সাধারণ মানুষ, তাদের কাছেও তার গ্রহণযোগ্যতাটা ছিল অনেক বেশি, অনেক উঁচুতে। তো সেই মানুষটাই আজ পৃথিবীতে নেই। সেই মানুষটার যে পরিশ্রম, যে ত্যাগ স্বীকার করে আজ এই গণ অভ্যুত্থানে তিনি জয়ী হয়েছেন, সেই মানুষটা এখন আর পৃথিবীতে নেই। তার শুধু কর্মটাই থেকে যাবে, তার যে কর্মকাণ্ড, সেগুলো কিন্তু মানুষের মনে গেঁথে রয়েছে, গেঁথে থাকবে। এবং কি শুধু হাদি নয়, ছাত্র জনতার প্রত্যেকটার মনের মধ্যে তিনি আছেন। প্রত্যেকটা ছাত্র জনতায় এক একজন হাদি। সেই বিষয়গুলোও কিন্তু তার যে সহযোদ্ধারা, তার যে সহযোগীরা, তার যে শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেকেই, এখানে আমি বয়সের বিষয়টাও আমি দেখিনি। গতকাল আমরা রাতে দেখেছি তারা বিক্ষোভ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মধ্যে কিন্তু সেই স্পিড আমরা দেখেছি যে হাদি চলে গেছেন, কিন্তু আরও লক্ষ লক্ষ হাদি তিনি
তৈরি করে গেছেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি। আমাদের গাড়ি বা আমাদের যে গাড়ি বহরটি সেটা কিন্তু এখন আমরা ঠিক এফডিসির যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে আমাদের গাড়িটি নেমে যাবে। এমনকি আমি একটু বলতে চাই যে এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল সেন্ট্রাল মসজিদ রয়েছে সেই মসজিদেই মূলত তাকে রাখা হবে। এবং কি আর এছাড়াও আমি যদি একটু বলতে চাই, হাদি হাদি সব সময় ছিল উজ্জীবিত, এবং কি তার মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি ধারণ করতে বলতেন প্রত্যেকটা ছাত্র সমাজকে। এবং কি তিনি কিন্তু সবসময় বলে আসছেন তার মৃত্যুটা একটা রাজনীতিবিদের মৃত্যু ঘরে হতে পারে না, তিনি শহীদ হয়েছেন। সেই শহীদ হওয়ার প্রেক্ষাপটটাই তিনি এইভাবেই উল্লেখ করতেন সব সময়। আমরা দেখেছি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে আমরা দেখেছি যে তার যে মৃত্যুটা সে সবসময় চাইতো যে রাস্তায় তার মৃত্যু হবে, রাজপথে তার মৃত্যু হবে, তখনই তিনি শহীদ হবেন। সেইটাই কিন্তু তিনি আশা করছেন। আজকে সেই রাস্তাতেই তিনি কিন্তু খুন হলেন। সেই সন্ত্রাসীরা যারা তাকে গুলি করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে আছে, তারা ইন্ডিয়া পালিয়ে গেছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। এবং কি সেই যে পালানোর বিষয়টা সেটা উল্লেখ করেই এই ছাত্র জনতা সবসময় এই ক্ষোভটাই প্রকাশ করছেন। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও কিভাবে এই সন্ত্রাসী পালিয়ে যেতে পারলো সেই জবাবটাই কিন্তু তারা চাইছেন। তবে তারপরেও তারা বলছেন যে যদি ভারতে পালিয়ে থাকেন এই সন্ত্রাসীরা বা এই শুটার যিনি তাকে খুন করেছেন, তাকে ধরে এনে বাংলাদেশে এনে শাস্তি প্রদান করা, শাস্তি নিশ্চিত করা, সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন, ছাত্র জনতা বলছেন। আর এই পাশাপাশি সেখানে আমরা দেখেছি সেদিনকার যে আজ থেকে 7 দিন আগে, ঠিক শুক্রবার আজকের এই দিনটাতে হাদিকে নৃশংসভাবে যে হত্যা করা, যেভাবে টার্গেট করে হত্যা করা, সেটা কিন্তু তিনি প্রচারণা করেছিলেন। সকালবেলা প্রচারণা করে তিনি জুমা নামাজ আদায় করে তিনি রিকশায় করে তার ভাইয়ের সঙ্গে ওমর হাদি তার ভাই তার সঙ্গে রিকশায় ছিলেন। সেই রিকশায় বসা অবস্থায় তাকে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এবং পেছনে যিনি ছিলেন যে সন্ত্রাসী ছিল, সেই সন্ত্রাসীর গুলির মাধ্যমেই তিনি আজ পৃথিবীতে নেই। তারপরেও সেই গুলি মাথায় টার্গেট মিস হওয়ার পরে তাকে ঘাড়ের এই ডান পাশের কানের নিচ দিয়ে গুলি প্রবেশ করে। এই গুলি প্রবেশ করার পরপরই তার ভাই তাকে রিকশায় করে সেই অটো বা 3 হুইলার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এবং কি সেখানে একটি অস্ত্রোপচার করা হয়। যেহেতু ব্রেনে রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণের সেই রক্তক্ষরণের পরবর্তীতে সেখান থেকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে আসা হয় সেদিন রাতেই এবার ক্যারো হাসপাতালে। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। তো এই ছিল আসলে এইখানকার যে গাড়ি বহরের যে সড়কের যে তার যে বহরের যে অবস্থা, সেটা সবশেষ। পরবর্তীতে হয়তো বা আমরা আবার যুক্ত হব নতুন কোনো তথ্য নিয়েই আবার যুক্ত হব আমরা। নিশ্চয়ই আরিফ, আমরা আপনার সাথে আবার যুক্ত হব এবং পরবর্তী তথ্যগুলো আপনার কাছ থেকে জেনে নিব। ধন্যবাদ আরিফ আপনাকে।